ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং ডেমোক্রেসি ডাস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা রাজনীতি নিয়ে বেশি কথা বলে থাকি, তবে রাজনীতি তো সব কিছুর মূলে, খেলাধুলাটাও আসলে রাজনীতির বাইরে নয়। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন বাংলাদেশের সিদ্ধান্তের উপরেই আসলে নির্ভর করছে। ভারতে টি-20 খেলার সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে একদিনের সময় বেঁধে দিল আইসিসি, অন্যথায় অন্তর্ভুক্ত করা হবে বিকল্প দেশ। একটু জানতে চাই শুরুতেই আবদুল্লাহ আল মামুন আপনার কাছে, একটু মন্তব্য জানতে চাই, কি করা উচিত বাংলাদেশের, কিংবা আসলে কি হবে? বিষয়টা খুবই দুঃখজনক যে বাংলাদেশের যে ঘটনাটা শুরু হয়েছিল, পুরান কথা বলতে হচ্ছে বা প্রেক্ষাপটটা বোঝা জরুরি, যে মোস্তাফিজকে আইপিএল এ খেলতে দেয়া না দেওয়ার বিষয়টা নিয়ে, এবং যেটা অত্যন্ত একটি নেক্কারজনক ঘটনা। এবং এটা আমরা জানি যে কেকেআর কর্তৃপক্ষও জানতো না যে ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অন্যদিকে বিসিবি বলছে যে আমরা এটা আইপিএল গভর্নিং বডির ডিসিশন, তারাও জানতো না, এবং তারপরে দেখা গেল যে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো। এটা খুবই দুঃখজনক ঘটনা, যেখান থেকে এই ঘটনাটা শুরু। এবং অবশ্যই যখন এই আলোচনাটা শুরু হয়, সেখানে তো মুস্তাফিজকে বাদ দেওয়ার মূল কারণ ছিল যে হিন্দুত্ববাদী দুটি সংগঠনের প্রতিবাদ বা তাদের প্রতিরোধ করার হুমকি। তো মুস্তাফিজকে তো ছাড়া বাংলাদেশ টিম পাঠাবে না, আলোচনাটা এখান থেকেই শুরু হলো। তারপরে এবং তার যথাযথ যুক্তিযুক্ত কারণও আছে, যদি মুস্তাফিজের থ্রেট থাকে, এবং সেই থ্রেটের কারণে আমরা শুনেছিলাম যে বাংলাদেশকে মুস্তাফিজকে ছাড়া খেলতে বলা হয়েছিল, সেটা তো কোনোভাবেই আমাদের রাজি হওয়ার কথা না। এরপরে তো চিঠি লেখা শুরু হলো বাংলাদেশের পক্ষ থেকে, এবং আমরা জানি যে এটা কানাডার একটা ফার্ম কে আইসিসি নিযুক্ত করেছিল এটার জন্য, যারা বাংলাদেশ খেলার পরিবেশ আছে কিনা। সেখানে দেখলাম যে আশঙ্কা মুক্ত তারা বলেনি, বাট বলেছে যে আশঙ্কাটা এমন না বা ঝুঁকিটা এমন না যে খেলতে পারে না। সেজন্যই হয়তো আজকে এই সিদ্ধান্ত এসছে। কিন্তু আমার একটা জায়গায় আমি মনে করি যে যে ভোটাভুটিটা হয়েছে যারা খেলছে বা যে দেশগুলোর মধ্যে, আমাদের একটু এই আইনি লড়াইয়ের পাশাপাশি ডিপ্লোম্যাটিক লড়াইটা করা উচিত ছিল। কারণ হচ্ছে যে পাকিস্তান ছাড়া বোধহয় আমাদের কারো ভোটার পক্ষে পড়েনি। আমাদের শ্রীলঙ্কা তাদের গ্রুপে বোধহয় নিতে চায় না, আমি যেটা পত্রিকা দেখলাম। এখানে একটা আমরা মনে করি যে লবিং এর বা যে ক্রিকেট ডিপ্লোমেসি বলি, যে ভাষায় বলি না কেন, আমাদের উচিত ছিল এগুলোকে আটঘাট বেঁধে নামা এবং বোর্ড গুলোর সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলা। আমরা জানি গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন এই বিষয়টা। আমি একটু টু দ্য পয়েন্টে জানতে চাই, যে এখন আসলে বাংলাদেশের করণীয়টা কি হতে পারে, মানে কি হবে? একটা তার আগে দেখেন যে অর্থনৈতিক একটা বড় লস থাকবে, অনেক আলোচনা হবে, সামনে ঝুঁকি থাকবে, কিন্তু বাংলাদেশ সরকার যখন বলেছে যে এটাতে খেলতে যাওয়া আমরা যাব না, এবং বিসিবি সেটাই আজকে আধা ঘন্টা বা 15 ঘন্টার মিটিং এ বোধহয় এই জিনিসটাকে সামনে এনেছে। এখন যদি সরকারের সিদ্ধান্ত এটা হয় এবং আমাদের জাতীয় সম্মানের প্রশ্নটার সঙ্গে জড়িত, এবং 24 ঘন্টার মধ্যে আমি দেখি না যে কোনো পজিটিভ সিদ্ধান্ত আসছে। জি নিশ্চয়ই। আমি একটু মাসুদ কামালের কাছে আসতে চাই। মাসুদ কামাল, একই প্রশ্ন আপনার কাছেও, যে টি-20 খেলার সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে একদিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি, অন্যথায় অন্তর্ভুক্ত করা হবে অন্য দেশকে। এক্ষেত্রে তো বাংলাদেশের ক্ষতিও হবে, মানে আর্থিক ক্ষতিও হবে। আপনার একটু মন্তব্য জানতে চাই। দেখেন, ক্ষতি অবশ্যই হবে, আমাদের ক্রিকেটারদেরও ক্ষতি হবে, আমাদের দেশের ক্রিকেটারদের প্রাপ্তি এবং ক্রিকেটের ইমেজ সেখানেও ক্ষতি হবে। কিন্তু এই ক্ষতিটা আমি মনে করি যে এই ক্ষতিটা এড়ানোর কোনো উপায় ছিল না। এখানে আসলে কিন্তু ক্রিকেটটা ইম্পর্টেন্ট না, এখানে কিন্তু মূলত এখানে গুরুত্ব পেয়েছে কিন্তু রাজনীতি। দেখুন, এখানে আসলে আলোচনাটা হচ্ছে খেলা নিয়ে, কিন্তু এর পেছনে কিন্তু মূল ঘটনাটা কিন্তু খেলা না, মূল ঘটনাটা হলো রাজনীতি। এবং সেই রাজনীতির যে চালটা, প্রথম যে স্টেপটা, সেটা কিন্তু ভারত দিয়েছে। ভারতের স্টেপের জবাবে বাংলাদেশ জাস্টলি রিপ্লাই করেছে, জবাব দিয়েছে। এবং বাংলাদেশ এখন পর্যন্ত যে যে জবাব দিয়েছে, আমার বিবেচনায় এটা করা ছাড়া বাংলাদেশের হাতে আর কোনো কার্ড ছিল না। বাংলাদেশকে এটাই করতে হতো। আপনি আমার একজন প্লেয়ারকে, আপনারা তাকে নিলামে ডেকে নিয়েছেন, তাকে ওখানে পাওয়ার জন্য আমাদের ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়েছেন, তারপরে নিরাপত্তা জনিত কারণ দেখে তাকে আপনি আবার প্রত্যাহার করে নিয়েছেন, বাতিল করে দিয়েছেন। এটা তো ভাই আমাদের, এটা কিন্তু আমাদের ক্রিকেট তো ব্যাপার না, এটা আমাদের জাতিগত ভাবে আমাদেরকে অপমান করা হয়েছে।
এবং এটাকে আপনি যতই বলেন না কেন, এটা হ্যাঁ হতে পারে, এটা একটা পপুলার একটা ইস্যু, আমি হয়তো বলতেছি যে এটা পপুলিজমের দিকে যাচ্ছে কিনা, বোর্ড হতে পারে, সবই হতে পারে, কিন্তু তারপরেও আমি বলবো এছাড়া বাংলাদেশের কাছে আর কোনো ওয়ে ছিল না, হুম। স্টেট হতে ছিল না। ভারত তো এই কাজগুলি করে, ভারতকে এই রাজনীতি পাকিস্তানের সঙ্গে করে নাই, পাকিস্তানে তারা কখনো যায় না, পাকিস্তানের নিরাপত্তা নাই। তাহলে আপনি আমাকে বলেন ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘটনা কবে ঘটছে? শ্রীলঙ্কায় ঘটছে। শ্রীলঙ্কায় ক্রিকেটারদেরকে 5 লক্ষ করে গুলি হয়েছে ভাই, সন্ত্রাসীদের, হয়েছে না? তারপরে শ্রীলঙ্কায় সবাই যাচ্ছে না, এখন যাচ্ছে তো। তো এখন আপনি পাকিস্তানে যাবেন না, পাকিস্তানের প্লেয়ারকে আপনি এখানে আনবেন না, আইপিএল এ খেলতে দিবেন না, এগুলো আপনি করেছেন। এখন বাংলাদেশের যে গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট আসছে, এই গভর্নমেন্টের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ, ভারতের সম্পর্ক খারাপ হতেই পারে, এটা খারাপ হয়, এটা নিয়ে আপনার কোনো আপত্তি নেই আমার, তাদের ব্যাপার তারা খারাপ কোনো কিছু খারাপ রাখছে, কিন্তু তার প্রভাব আপনি এখানে আনছেন কেন ভাই? বিষয়গুলি জানেন, ভারতের সামনে নির্বাচন আছে, অনেকগুলি রাজ্যে এখন বিধানসভা ইলেকশন আছে, এই পশ্চিমবঙ্গে আছে, এই সমস্ত জায়গায়, এবং আইসিসির যিনি প্রধান তিনি তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র। তো এইগুলি ভাই তাদের অনেক রকম পলিটিক্স এখানে আছে। না, নিশ্চয়ই এবং আইসিসিতে এইটা ইন্ডিয়ার আমার প্রভাব ক্ষতি আসলে হচ্ছে। অনেক বেশি। ভারতের ক্ষতি হচ্ছে না? আপনি আমাকে বলেন, ভারতের ইমেজের কি কোনো ক্ষতি হচ্ছে না? ভারত তো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করতে পারলো না রে ভাই, রাইট। তারা তো পারলো না। তো এখন এটা কি তাদের ক্ষতি হচ্ছে না? হচ্ছে। হচ্ছে। তারা বাংলাদেশকে আপনার কাছে একটু সংক্ষেপে এক কথায় যদি একটু বলতেন, মানে সংক্ষেপে একদম, যে বাংলাদেশের এখন কি করা উচিত? বাংলাদেশ এখন আর এই 24 ঘন্টার মধ্যে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত হবে না। আচ্ছা, জানলাম আপনাদের দুজনের কাছে একটু খেলাধুলা নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা একটু আবারও রাজনীতিতে ফিরতে চাই। শুরুতেই চলে যেতে চাই হচ্ছে ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছে, যে বিদ্রোহী 59 নেতাকে বহিষ্কার করলো বিএনপি, দলের মনোনীত সহ সমমনা দলের জন্য ছাড় দেওয়া আসন নিয়েও আছে অসন্তোষ। এই যে বিএনপির বিদ্রোহী প্রার্থী, মানে একটা নির্বাচনে এত বিদ্রোহী প্রার্থী এত আসনে কিভাবে সামাল দেবে বিএনপি, আপনার কাছে কি মনে হয়? বিএনপি একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি অবশ্যই, এবং আজকে দেখলাম 59 জন এর আগে বহিষ্কার হয়েছে, এবং টোটাল সংখ্যাটা আমার জানা মতে যদি আমরা কয়েক স্তরে ধরি, সবগুলো হয়তো এখনো আসছে না, মূল প্রতিদ্বন্দ্বী তাদের হতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বা সংখ্যাটা শতাধিক বা তারও 100-150 কাছাকাছি হবে টোটাল, যদি আমি বলি যে এই হ্যাঁ, পুরো ইলেকশন সাগা। এবং এটা অবশ্যই 59 জনকে বহিষ্কার করেছে। হ্যাঁ, আমার ধারণা যে এই আসনগুলোতে বিএনপির কোনো না কোনো ফর্মে সেটেলমেন্টে আসতে হবে, না হলে বিএনপির যে আসন ভিত্তিক বিজয়ের সম্ভাবনা, তাকে অন্যান্য রাজনৈতিক দল হয়তো বা যেগুলো নিশ্চিত আসন বিভিন্ন এলাকায় বিভিন্ন জোনে আমরা জানি, সেটা এক ধরনের হিসাব, কিন্তু সুইং স্টেট যেগুলো বা সুইং আসন যেগুলোতে কম্পিটিশন হতে পারে 5 to 10% ভোট, সেখানে কিন্তু একটা সিগনিফিকেন্ট এটা ব্যবস্থা ইম্প্যাক্ট করবে। ইস্যুটা হচ্ছে যেটা, যে দীর্ঘদিন রাজনীতিতে বা দেশে ভোট না হওয়া এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী তৈরি হওয়া, তাদের আকাঙ্ক্ষার জায়গা, এটা কিন্তু এটা আমাদেরকে একটু বুঝতে হবে। একদিকে যেমন আসন 300টি, কিন্তু দীর্ঘদিন যেহেতু বিএনপি ভোটে অংশগ্রহণ করেনি বা ভোট সঠিকভাবে হয়নি, সেজন্য তাদের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে। কিন্তু আমি মনে করি যে দেশের দলের বৃহত্তর স্বার্থে নিশ্চয়ই বিএনপির যারা এখন মাঠে আছেন, যদিও আজকে থেকে মার্কা যখন দিয়ে দিলেন আপনি, কোনো না কোনো ফর্মে আপনার প্রতীকটা থেকে যাবে, সেটা একটা বড় সমস্যা। বাট তারপরেও বিএনপির মনোযোগী হতে হবে, যে শুধু বহিষ্কার নয়, আলাপ আলোচনার মাধ্যমে, সেটা যদি সর্বোচ্চ নীতি নির্ধারী মহল হয় বা জেলা পর্যায়ে যেটাই হোক, যে এখনো এটা নিয়ে কাজ করে যেতে হবে। না হলে দেখা যাবে যে, যেটা আমি বললাম, যে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে, সেখানে ডেফিনেটলি এই ভোটগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জন্য আমি যেটা দেখতে চাই বিএনপির দিক থেকে, যে তারা এই প্রার্থীদের সাথে কন্টিনিউয়াস নেগোসিয়েশনে থাকবে, আলাপ আলোচনার মধ্যে থাকবে। বিএনপি বড় দল, সরকার গঠন করলে সেটা অ্যাকোমোডেট করার সুযোগও থাকবে। কিন্তু এখানে যদি বিএনপি থেমে যায়, যে বহিষ্কার করেই থেমে গেল, তাহলে আমি মনে করি যে অনেক আসনেই বিএনপির জন্য সমস্যা তৈরি হবে। এই জন্য কন্টিনিউয়াস এফোর্টটা রাখতে হবে, যে এইসব প্রার্থীদের সাথে যোগাযোগ, মান অভিমান ভাঙিয়ে দেশের দলের সর্বোচ্চ পর্যায়ে যুক্ত হয়েও যদি হয়, সেটা চালিয়ে যেতে হবে। অর্থাৎ আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলছেন। জি, নিশ্চয়ই আমাদেরকে বিরতিতে যেতে হবে। বিরতির পর ঠিক এই বিষয় নিয়ে মাসুদ কামাল আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই। একটা বিরতির সময় হয়েছে সংবাদ সম্প্রসারণের, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন মাসুদ কামাল এবং ডক্টর আব্দুল আল মামুন। বিরতির পর দুজনকেই আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বিদ্রোহী 59 নেতাকে বহিষ্কার করল বিএনপি। দলের মনোনীত সহ সমমনা দলের জন্য ছাড় দিয়ে আসন নিয়েও আছে অসন্তোষ। মাসুদ কামাল, আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই, এই মুহূর্তে আসলে বিএনপি সংকটে পড়বে কিনা? না, সংকটে কতটুকু পড়বে সেটা ডিপেন্ড করে। সংকট তো কিছু হবেই। এই লোকগুলি তো মানে অন্য সব বাদ দেন, ধরলাম তাদের মানে পেছনে অনেক লোক নাই এরকম ধরলাম, তো তার ভোটটা তো বিএনপি পাইতে রে ভাই। অন্য সবার বাদ দেন, ওই ভোটটা তো বিএনপি মিস করলো। এখন যদি বিএনপি মনে করে যে এদের আমার দরকার নাই, এদের ছাড়াও আমি পাশ করবো, এই যে ধারণাটা বিএনপির, এটাই হলো মূল কারণ এতগুলি বিদ্রোহী প্রার্থী হওয়ার। কারণ এখন হয়েছে কি, যেহেতু মার্কেটে বিএনপি মনে করেন মোটামুটি মনে করতেছে তারা খুব সহজেই ইলেক্টেড হয়ে ক্ষমতায় যাবে, কাজে বিএনপির এই প্রার্থীরাও মনে করতেছে যে ধানের শীষ পেলেই আমি জিতবো। এই যে চিন্তাটা, এই চিন্তাটার কারণে কিন্তু অনেক লোকে প্রার্থী হওয়ার চেষ্টা করছে, এবং যারা না পেয়েছে তাদের মধ্যে কেউ কেউ বিদ্রোহী হয়েছে। যারা বিদ্রোহী হয়েছে তারা কিন্তু আত্মবিশ্বাসী ছিল যে তাদের নিজস্ব অনেক সমর্থন আছে বলেই তারা কিন্তু ওই আত্মবিশ্বাস তাদের মধ্যে তৈরি হয়েছে এবং তারা বিদ্রোহী হয়েছে। এবং এই বিদ্রোহটা অবশ্যই বিএনপিকে ভোগাবে আমি মনে করি। আর একটা কথা মাথায় রাখতে হবে, বিএনপির জয় যতটা সহজে মনে করতেছে অতটা সহজে নাও হতে পারে। এখন এমন অবস্থা হয়েছে, মনে করেন যারা বিদ্রোহী আছে তারা যদি মনে করেন ওখান থেকে মানে আপনার কি বলে বিএনপির মূল যে ধানের শীষের যে প্রার্থী তাদের যদি 10% ভোটও কাটে, সেটাও কিন্তু বিএনপির জন্য একটা খারাপ সংবাদ আমি মনে করি। তবে আমার পাশাপাশি এটাও আমি বলবো, তারা বিদ্রোহী হয়েছে কেন এটাও বিএনপির বোঝা উচিত ছিল। বিএনপি তো এমন কোন মানে আপনার কট্টরপন্থী দল না, তারা কি নেগোসিয়েশনটা করতে পারলেন না? হাতে তো সময় অনেক দিন ছিল, কেন পারলেন না? এই না পারাটাও কিন্তু বিএনপির একটা ব্যর্থতা। আপনি যদি নিজের দলের মধ্যে বিরোধের না মেটাতে পারেন, আমি তো আশা করব আগামীতে যে দলই ক্ষমতায় আসুক তারা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করবেন। এই জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারলে কিন্তু জাতি অগ্রসর হবে না। আর আপনি যদি নিজের দলকে ঐক্যবদ্ধ করতে না পারেন তো জাতিকে ঐক্যবদ্ধ কিভাবে করবেন? জি, এটা বিএনপির একটা ফেল হয়েছে কি আমি বলি আপনাকে, আমার যেটা অবজারভেশন। তারেক রহমান বিদেশ থেকে আসছেন, আচ্ছা, উনি অন্যরকম একটা চিন্তা নিয়ে আসছেন। উনার এই চিন্তাটাকে উনার দলের শীর্ষ পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তারা ঠিকঠাক মতো অনুসরণ করতে পারেন কিনা এটা নিয়ে আমার প্রচুর সন্দেহ আছে। এবং তাদের মধ্যে এক ধরনের গোয়ার্তুমি আছে, তাদের মধ্যে এক ধরনের আপনার নিজস্ব একটা কোটারি মেনটেন করার একটা প্রবণতা আছে, এটা বিএনপির দলের মধ্যে আছে। আমি তাদেরকে বলে কোনো লাভ নাই, কারণ তারা অনেকদিন ধরে এগুলো করে আসতেছেন, তারা অভ্যস্ত হয়ে গেছেন। এখান থেকে আমি তারেক রহমানকে সতর্ক করতে চাই, এই যে লোকগুলিকে আপনি একত্র করতে পারলেন না, নেগোসিয়েশন করতে পারলেন না, এটা যাদের কারণে পারেন নাই, মানে ওই সমস্ত কেন্দ্রগুলিতে ওই সমস্ত আসনে যারা নমিনেশন পেয়েছে এবং নমিনেশন পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত সেন্ট্রাল লিডাররা সুপারিশ করেছে তাদের ব্যাপারে আপনি একটু কেয়ারফুল হন। তারা আপনার জন্য আপনার যে পলিসি, আপনার যে দৃষ্টিভঙ্গি, আমি মনে করি তারা সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে মার্চ করতে পারতেছে না। এখানে একটা সমস্যা আছে। জি। তারপরে হচ্ছে আপনি বলছেন যে তারেক রহমানের যে মানসিক একটা পরিবর্তন কিংবা একটা দেশের বাইরে থেকে আসার পর যে একটা ইতিবাচক পরিবর্তন, সেটা আসলে তৃণমূল পর্যন্ত আসলে পৌঁছায়নি, নেতাকর্মীরা আসলে ওভাবে এখন পর্যন্ত ধারণ করতে পারছে না। আমি একটু ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতে তারেক রহমান আজকে মাজার জিয়ারত করলেন, কাল থেকে তো ভোটের প্রচার, এটা একটা রেওয়াজ, একটু মন্তব্য জানতে চাই। তারা একটু ছোট্ট করে কমপ্লিমেন্ট করি, আমার দুটো কথার সাথে আমি একমত। সেটি হচ্ছে যে বারবারই কিন্তু বিএনপির চেয়ারম্যান যিনি উনি বারবারই বলছেন নির্বাচন কঠিন হবে, কিন্তু আমার এখনো মনে হচ্ছে যে এটা বিএনপির অনেক প্রার্থী এবং নেতাকর্মীরা গা করছে না, বরং তারা এক ধরনের মনে করছে যে তারা ক্ষমতা চলে আসবে বা চলে আসছে, এই ধারণাটা রেখে নির্বাচনে যাওয়াটাও কিন্তু বিএনপির জন্য এক ধরনের বিপদ ডেকে আনতে পারে। এখানে এই মানসিক পরিবর্তনটা অত্যন্ত জরুরি। কালকে থেকে যে প্রচারণা শুরু হচ্ছে, অবশ্যই যেহেতু আমরা বিএনপি কে নিয়ে কথা বলছি, সেজন্য বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর থেকে ভেদাভেদ ভুলে মাঠে নামতে হবে, না হলে কিন্তু তারেক রহমান সাহেব নিশ্চয়ই কোনো তথ্য আছে বা উনি জানেন বা উনি ধারণা করছেন, সেজন্য ইউনিটিটা খুব প্রয়োজন। এবং এই ধরনের গ্রুপিং এর কারণে ভোট মিস হলে কিন্তু অনেক আসন হাতছাড়া হয়ে যেতে পারে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে আব্দুল আল মামুন, মানে আপনারা দুজনেই বলছেন যে হচ্ছে মানে নির্বাচনটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তার মানে জামায়াত কি, আমরা আগে যে আসন জামায়াত পেত, একটা পরিবর্তন কি আসতে পারে, কিংবা তারা কি অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, জামাতের সাথে ফাড় দিতে বিএনপির বেশ বেগ পেতে হবে,
কিংবা হতে পারে না, কিংবা এইখানে কিন্তু শক্তি ক্ষয়ের বিষয়টা যে বিএনপি নিজেদের মধ্যে দ্বন্দ্বে বা প্রার্থীদের মধ্যে এই যে অনেক প্রার্থী থাকার দ্বন্দ্বে যদি নিমজ্জিত হয়, সেটা জামাতের যে আসন বাড়ার কথা আমরা বলছি বা ভাবছি, সেটা কিন্তু অনেক বাড়িয়ে দেবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা তো ভোটের রাজনীতি, যেটা কামাল ভাই বললেন একটা ভোট হলেও গুরুত্বপূর্ণ। সেই জায়গাটার সংখ্যাটার কথা আমরা বলছি যে সেটা বেড়ে যাবে। আর একটা ঐক্যের বিষয়টা যেটা বললেন কামাল ভাই, যে ঐক্যবদ্ধ করা, যতটুকু দেখি আমরা মিডিয়াতে বা যতভাবে প্রচার প্রচারণা হচ্ছে তারেক রহমান সাহেব আসার পরে উনি চেষ্টা করেছেন যে বিভিন্ন ভাবে বসে কথা বলে, বাট সেটা সম্ভব হয়নি। কিন্তু আমি বিনীতভাবে কামালের সঙ্গে একটু বলি যে দলকে ঐক্যবদ্ধ করার পেছনে অবশ্যই এটা এক ধরনের তারেক রহমানকে আরো কনসিডারেট হতে হতো বা ভালো করতে হতো, কিন্তু জাতীয় ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে পলিসি প্ল্যান সেগুলো ইমপ্লিমেন্টেশন ডিপেন্ড করে যে তারা ম্যানিফেস্টো কি হবে, তারা কিভাবে এটাকে বাস্তবায়ন করে। কিন্তু ওনার একটা কথা ঠিক যে ঐক্যবদ্ধ দল হলে ওই পরিকল্পনা বাস্তবায়ন সুবিধা হয়, কিন্তু এটার মানে এটা না যে আপনি ঐক্যবদ্ধ করার জন্য দলের এটাকে খুব বেশি ইম্প্যাক্ট করবে। রাইট। যেটা আপনি বললেন যে আমরা জানি যে খালেদা জিয়ার সময় থেকেই যে সিলেট থেকে উনি প্রচারণা শুরু করেন, জি এবারে কোনো ব্যতিক্রম আমরা দেখছেন। একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে নর্মালি যে হয় যে খালেদা জিয়া দেশে থেকে বারবার নির্বাচনী প্রচারণায় গেছেন, কিন্তু তারেক রহমান এবার দীর্ঘদিন পরে 17 বছর পরে এসে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন। ওই অঞ্চলের যারা নেতাকর্মী তাদেরকে উদ্বুদ্ধ করবেন, এবং আমার ধারণা কালকে 4টা বোধহয় বড় সমাবেশ আছে হবিগঞ্জে, এদিকে এসে নারায়ণগঞ্জে, এদিকে 4টা বোধহয় বড় প্রোগ্রাম আছে। রাতে ওনার ফেরার কথা দেখছি আমরা। এটা এটা দেখবো আমরা যে নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষের উচ্ছ্বাসটা কেমন থাকে, এবং এটা নির্বাচনের যদি শুরুর দিন, আমি মনে করি এটা খুব সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট করবে। যদি এরকম হয় যে খালেদা জিয়া জনসভার জন্য আমরা দেখেছি যে রাত 1টার সময় জনসভা খালেদা জিয়া করেছে 91, আমরা আরো ভালো বলতে পারবেন, সেটা একটা সিগন্যাল হবে। আমরা ওই অপেক্ষায় থাকলাম যে উনি জি 17 বছর পর নিশ্চয়ই, দেশে সবাই আসলে আমরা অপেক্ষায় আছি। মাসুদ কামাল, একটু সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আপনি যদি বলতেন যে এই যে আজকে জিয়ারত, মাজার জিয়ারত করে তারেক রহমানের যে কাল থেকে প্রচারণা, যদি কোনো মন্তব্য থাকে। এই জিনিসটা হয়েছে কি, আমাদের দেশের মানুষের একটা কিন্তু মানসিকতা আছে। তো আমাদের দেশের মানুষ কিন্তু ধর্মপ্রাণ মানুষ, এবং মানে শাহজালাল মাজার জিয়ারত, এটা তো কবর জিয়ারতের প্রতি তো আমাদের মানুষের কিন্তু এক ধরনের মানে মানে তার অর্থনৈতিক অবস্থা কি ধনী না গরিব এটা কিন্তু কোনো বিষয় না, সবার জন্য এটা একটা ভালো কাজ। এবং এটা ভালো কাজের মাধ্যমে প্রচার চালানোটা আমি মনে করি এটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে। এই ট্র্যাডিশন না মানলেই যে বিরাট ক্ষতি হয়ে যাবে তাও না, কিন্তু উনি এটা করেছেন, আমি এটার মধ্যে ইতিবাচক দিকে আমি দেখি। জি, তার মানে হচ্ছে ইতিবাচক হিসেবে আপনারা দুজনেই দেখছেন এবং আশা করছেন যে একটা ভালো নির্বাচন হবে, মানে প্রতিদ্বন্দ্বিতামূলক, সেখানে নির্বাচনী সমাবেশে অনেক লোকজনও হবে, এমন কথাই উঠে এলো। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, মাসুদ কামাল এবং ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।